ওকে, আমরা বলতেছি যে তাহলে হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড এ প্রজেক্ট অডিটিং। সো প্রথম হচ্ছে ডিটারমাইন্ড হোয়াট ইজ গোয়িং রাইট অ্যান্ড হোয়াই। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে যদি কোনো জিনিস সঠিকভাবে চলে তাহলে কেন চলতেছে, এটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে। দেন ডিটারমাইনিং হোয়াট ইজ গোয়িং রং অ্যান্ড হোয়াই। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য প্রজেক্ট রান ক্যান নট রান অ্যাকুরেটলি, কারণ কি, এটা রিজনটা কি, এইটা তোমাকে খুঁজে বের করতে হবে। দেন আইডেন্টিফাই ফোর্সেস অ্যান্ড ফ্যাক্টরস দ্যাট হ্যাভ প্রিভেন্টেড অর মে প্রিভেন্ট অ্যাচিভমেন্ট অফ কস্ট শিডিউল অ্যান্ড টেকনিক্যাল পারফরমেন্স গোল। দেখা গেলে যে কিছু ফোর্স এবং ফ্যাক্টর থাকে যার কারণে আমার একটা প্রজেক্টের ঠিকমতো কাজটা হচ্ছে না, তার কস্টটা বেড়ে যাচ্ছে, অথবা তার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। এটা তোমাকে প্রজেক্ট অডিটিং এর মধ্যে বের বের করে নিয়ে আসতে হবে। অ্যান্ড এভ্যালুয়েটিং দ্য এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস অফ এক্সিস্টিং প্রজেক্ট ম্যানেজমেন্ট। মানে তুমি যে টাকাটা দিচ্ছ, তুমি যে ম্যান পাওয়ারগুলো দিচ্ছ, সেই ম্যান পাওয়ারগুলো সঠিকভাবে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না সেটাও তোমাকে এভ্যালুয়েট করতে হবে, মানে সেটাও তোমাকে জাজ করতে হবে যে ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস। তার মানে তুমি যে টাকা দিচ্ছ সেই টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা। প্রোভাইডিং ফর এক্সচেঞ্জ ফর অফ আইডিয়াস ইনফরমেশন প্রবলেমস সলিউশন ডেভেলপমেন্ট উইথ প্রজেক্ট টিম মেম্বার। তার মানে তোমার যে টিম মেম্বার থাকবে প্রজেক্টে, তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে যে হ্যাঁ আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, সেখানে কিন্তু এই সমস্যাগুলো হয়েছিল, আমি কিন্তু এই মেথডে এটা সমাধান করছিলাম, এভাবে তুমি তোমার টিম মেম্বারে তোমার এক্সপিরিয়েন্সটা অডিটিং এর মাধ্যমে শেয়ার করতে পারো। তো এই কে ফাংশন অফ অডিটিং, অডিটিং করার জন্য তোমার সব সেক্টরে তোমার অডিটিং করা হয়। বাংলাদেশ গভর্নমেন্টের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান প্রত্যেক বছর অডিটিং করা হয়। এবং দেখবা বেসরকারি ফার্মেও কিন্তু অডিটিং করা হয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যাদেরকে বলা হয় তারা কিন্তু অডিট করে। হ্যাঁ, এবং প্রফেশনাল ফার্ম থাকে তারা অডিট করে। আর বাংলাদেশ হলো অডিট জেনারেল। এবং তোমরা জানবা যে বাংলাদেশে কয়েকটা সাংবিধানিক পোস্ট আছে, যেমন প্রধান বিচারপতি, তারপর হচ্ছে তোমার ওই যে প্রধান হচ্ছে কি বলে এটাকে, নির্বাচন কমিশনার, এবং এই যে মহানিরীক্ষক, যে মহানিরীক্ষক বাংলাদেশে অডিট জেনারেল বলা হয়, উনিও কিন্তু সাংবিধানিক পোস্ট, ওনাকে কিন্তু গভর্নমেন্ট নিয়োগ দেয়, সরি রাষ্ট্রপতি নিয়োগ দেয়। এটা খুবই ভাইটাল একটা জায়গা। সো এই অডিটিং এর অনেকগুলো জায়গা আছে, তুমি কোথায় কোথায় অডিটিং করবা। ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা জায়গায় অডিটিং করতে পারবা, ম্যানুফ্যাকচারিং প্লান্টের জায়গাটা, ফিনান্স অ্যাকাউন্টস এর উপরে, কন্ট্যাক্ট করছে সেখানে অডিটিং করতে পারবা, প্রকিউরমেন্ট করছে সেখানে, মার্কেটিং এ, হিউম্যান রিসোর্সে, কোয়ালিটির উপর অডিটিং করতে পারবা, লজিস্টিক সাপ্লাইয়ের উপর অডিটিং করতে পারবা, কনস্ট্রাকশনের মেশিনের উপর অডিট করা যাবে, স্ট্রাকচার অফ অর্গানাইজেশনের উপর অডিট করতে পারবা। মানে তুমি প্রত্যেকটা জায়গায় তোমার অডিট করা বা অডিট করার সুযোগ তোমার আছে। ঠিক আছে। এবং তোমরা দেখো যে মাঝখানে এই যে পত্রপত্রিকা চলে আসে যে অডিট করতে গেছে এবং টাকা সহ ধরা পড়ছে। এটা কিন্তু দেখবো মাঝে মাঝে, কারণ অডিটিংটা খুবই একটা ভাইটাল জিনিস গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে আর কি। কারণ ওই অডিট করলেই কিন্তু বের হয়ে আসে যে আসলে টাকার তছরূপ নয় ছয় করে ফেলছে। বিশেষ করে ফিনান্সিয়াল, আমাদের বাংলাদেশে সাধারণত করাপশনটাকে বলা হয়, ফিনান্সিয়াল করাপশনটাকে করাপশন ধরা হয়। কিন্তু অন্য কোনো করাপশন, ধরো তুমি একটা মেশিন কিনছো, মেশিনটা নষ্ট করে ফেলছো, এটা কিন্তু তোমার ইনভেস্টিগেশন বা অডিটিং করা হচ্ছে না। এটা কিন্তু করাপশন হয়ে গেছে। দেখা গেল যে একটা কম্পিউটার কিনছে, কম্পিউটার ঠিকই আছে, কম্পিউটার হার্ড ডিস্ক নিয়ে ভেঙে গেছে। ঠিক আছে, তো অডিটে যারা আসে তারা দেখতেছে ও কম্পিউটার, 10টা কম্পিউটার থাকে, 10টা কম্পিউটার আছে, কিন্তু দেখা যায় হার্ড ডিস্কটা বেঁচে ফেলছে, প্রসেসর বেঁচে ফেলছে, তাই না? তো সেটা কিন্তু অডিটিং আমাদের কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এই অডিটিংটা করা হয় না, কিন্তু বিদেশে কিন্তু একদম খুবই স্পেসিফিক অডিটিং করা হয়। তো দেখো আমাদের অডিটের রিপোর্টে কি কি কন্টেন্ট থাকবে। ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে কারেন্ট স্ট্যাটাস অফ দ্য প্রজেক্ট, ইটস মিন দ্যাট দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য প্রজেক্ট, বর্তমান প্রজেক্টের কন্ডিশনটা কি তুমি সেটা তোমার এখানে থাকবে। দেন হচ্ছে ফিউচার স্ট্যাটাস, if the project will continue this kind of status then what will be happened after 2 months or 2 weeks or 2 years, এই প্রজেক্টের ভবিষ্যৎ কি। দেন হচ্ছে স্ট্যাটাস অফ দ্য ক্রুশিয়াল টাস্ক, ইফ এনি ক্রিটিক্যাল টাস্ক or if any critical thing that has been contained in the project, you should have ফোকাস অন দ্য ক্রুশিয়াল টাস্ক, যে ক্রুশিয়াল টাস্কটার কি অবস্থা, যে পাইলিং বসানোর কথা ছিল, পাইলিংটা আসলে বসাইতে পারছে কিনা। এখানে একটা ক্রুশিয়াল টাস্ক আছে, ধরো বিল্ডিং এর ক্ষেত্রে অনেক সময় থাকে যে তোমার লিফট বসানো, লিফটটা আসলে ক্রুশিয়াল টাস্ক, এটার আসলে কি অবস্থা, লিফটটা কি বসাইতে পারছে কি পারে না। ঠিক আছে। দেন হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিস্ক থাকে, সেই রিস্কটাকে অ্যাসেসমেন্ট করা, যে বর্ষাকাল আসলে প্রজেক্টের গতি কমে যাবে, অথবা ধরো তোমার যে কোনো ধরনের যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু প্রজেক্টের কাজটা কমে আসতে পারে, বিশেষ করে তখন লোকগুলো কাজ না করে। তারপর হচ্ছে যে তোমার ধান কাটার মৌসুমে লোকজন না পাওয়া যেতে পারে, সেটাকে তো রিস্ক অ্যাসেস করে দেওয়া যায়, এই সময় কাজের প্রোগ্রেসটা কমে আসবে। দেন লিমিটেশন অফ দ্য অডিট, তুমি অডিট করছো 7 দিনে, 7 দিনের লোকজন খুব ভালোভাবে কাজ করতেছে, ঠিকমতো অফিসে আসতেছে, সুন্দর করে কাজ করতেছে, তো এটা কিন্তু তোমার লিমিটেশন। তোমার এই 7 দিনের কাজ ভালো হইতেছে, এই 7 দিন কিন্তু তোমার 30 দিনের কিন্তু ফোকাস করবে না, আগামী 30 দিন তুমি চলে যাবা, কাজের গতিও স্লো হয়ে যাবে। সো এটা তোমার ওয়ান কাইন্ড অফ লিমিটেশন।
অথবা হতে পারে যে তুমি সমস্ত জায়গা অডিট করতে পারো না, হতে পারে তোমার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ছিল না যা যা দিয়ে তুমি স্ট্যাটাসটাকে প্রজেক্টটাকে এভলিউশন করতে পারবা। এটা তোমার লিমিটেশনটা উল্লেখ করে দিতে হবে যে আমার লিমিটেশন ছিল, হ্যাঁ আমি লিমিটেশনের কারণে আমি কিন্তু এই জায়গাটা ফোকাস করতে পারি না। যেমন কনক্রিটের মিক্সচারটা কেমন করছে, তুমি বলছো কম্পিউটার মিক্সচার দেখছি কালারটা সুন্দর হয়েছে, মিক্সচার ভালো হয়েছে, কিন্তু তুমি বুঝতে পারো না যে এটা কি 1:2:3 বা এটা কি 1:3:5, এটা তুমি কিন্তু বলতে পারো না। এটা তোমার লিমিটেশন, তুমি এটা উল্লেখ করে দেবা যে আমি এটা বাই মানে আমি আমি এটাকে কি বলা হচ্ছে যে ভিজুয়াল ইন্সপেকশনে মনে করতেছি এটা ভালোভাবে কাজ হয়েছে, বাট ইন ডেপথ মানে কি বলা হয় ইনভেস্টিগেশনে, ইন ডেপথ ডায়াগনোসিসে আমি বলতে পারবো পারি নাই বা পারবো না, কারণ আমার ওই মেশিনটা ছিল না। এটা দ্যাটস ইটস মাই লিমিটেশন, যে এর ভিতরে কিরকম মিক্সচারটা দিছে, সিমেন্ট কতটুকু দিছে, বালু কতটুকু দিছে, পানি কতটুকু দিছে, এবং খোয়া কতটুকু দিছে বা পাথর কতটুকু দিছে। ইভেন পাথর দিছে কিনা এটা আমি জানি না, বা রড দেওয়ার কথা ভিতরে হচ্ছে 5টা করে, আমি তো আসলে দেখছি এক জায়গায় 5টা করে রড দিছে দেখছি, কিন্তু সব জায়গায় 5টা করে রড দিছে কিনা আমি জানি না। আমি এক জায়গায় দেখছি ডায়ামিটার 12 হওয়ার কথা, সেই থেকে 12 দিছে, কিন্তু সব জায়গায় 12 কিনা আমি এটা দেখি নাই, কারণ আমার দ্বারা ওই আল্ট্রাসনিক সনিক গ্রাফ যে মিটারটা আছে বা সরি যে মেশিনটা আছে, মেশিনটা আমার কাছে নাই। আমি থাকলে বলতে পারতাম যে ভিতরে কি অবস্থায় আছে, বা আমার এক্সরে মেশিন নাই, তাহলে এক্সরে মেশিন থাকলে আমি এক্সরে করে বলতে পারতাম যে ভিতরে আমার রড আছে কি নাই। is my limitation and the information pertain to the project, এবং কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশনটা একটা প্রজেক্টের ক্ষেত্রে ভাইটাল, সেই ভাইটাল ইনফরমেশনগুলো অনেক সময় তোমার কাছে নাও থাকতে পারে, সেই ইনফরমেশন সেটাও তুমি ওখানে উল্লেখ করে দেবে যে আমাকে কিন্তু এই ইনফরমেশন দেওয়া হয় না, তার ফলে আমি এই অংশটা অডিট করতে পারি নাই। যেমন হতে পারে যে ওখানে কিছু মেশিনারি আসছে, সেই মেশিনারি তোমার ইনফরমেশনই নাই, যেটা কিনা কে কিনলো এই মেশিন আমি জানি না, কিন্তু দেখতেছি তো প্রজেক্টের সাইডে এই মেশিনগুলো, আমার কাছে ইনফরমেশন নাই, সুতরাং আমি এই অংশটা অডিট করতে পারি নাই। কি বোঝা গেছে তো নাকি? ওই বোঝা গেছে। আচ্ছা, তুমি যখন একটা প্রজেক্টের রিপোর্ট রাইটিং করবে, অডিটের রিপোর্ট, তখন তোমাকে এরকম একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট সাধারণত থাকবে। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন, ইটস মিন দ্যাট দ্য স্মল ডিসক্রিপশন অফ দ্য প্রজেক্ট, একটা ছোট একটা বিবরণ থাকবে ইন্ট্রোডাকশনের মধ্যে প্রজেক্টের। দেন থাকবে কারেন্ট স্ট্যাটাস, মানে হচ্ছে যে এখন বর্তমানে প্রজেক্টটা কি অবস্থায় আছে। দেন থাকবে ফিউচার প্রজেক্ট, ভবিষ্যতে প্রজেক্টটা কি ঘটতে পারে। দেন থাকে ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট ইস্যু, যদি কোনো ক্রিটিক্যাল কোনো টাস্ক থাকে, ছাদ ঢালাই থাকতে পারে, লিফট লাগানো থাকতে পারে, তারপর থাকতে পারে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কারেন্টের লাইন ইনস্টলেশন, ট্রান্সফর্মার ইনস্টলেশন, এই ক্রিটিক্যাল টাস্কের কি অবস্থা সেখানে এটা লেখা থাকবে। রিস্ক থাকবে, তোমার রিস্ক কি কি রিস্ক ফ্যাক্টর আছে, যে এই ঠিকাদার পালাই দিতে পারে বা ঠিকাদারের আসলে ম্যান পাওয়ারই নেই, এই ঠিকাদার আসলে এক্সপার্টই নেই, এই ধরনের রিস্কগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। দেন হচ্ছে কেবিটস, কেবিটস মানে হচ্ছে যে তুমি বুঝতেছো যে এখানে একটা শুভঙ্করের ফাঁকি চলতেছে, এই কেবিটসে তোমার উল্লেখ করে দিতে হবে, হ্যাঁ এখানে কিন্তু একটু মনে হচ্ছে গাফলা। আমার এস্টিমেশনে লেখা আছে যে ওই যে আমরা যেটাকে বলি হচ্ছে যে কনক্রিটের, আমরা বলি হচ্ছে যে রেইনফোর্সমেন্ট অফ কনক্রিট এরকম লেখা আছে, কিন্তু এখানে পাথর না খোয়া এটা কিন্তু উল্লেখ করা নাই, যার ফলে ঠিকাদার এই উল্লেখ করা যেহেতু নাই, ঠিকাদার কিন্তু খোয়া দিয়ে কাজ চালাইতেছে। বাট এই বিল্ডিংটা করার জন্য অবশ্যই পাথর দিয়ে করতে হবে। তো এইটা একটা কেবিটস, এটা কিন্তু একটা কি বলা হচ্ছে আমার টেন্ডারের শিডিউলে বা টেন্ডারের এক্সিকিউশনে আমার একটা ফল্ট। তো এই কেবিটটা তুমি উল্লেখ করে দেবা যে এখানে শুভঙ্করের ফাঁকি চলতেছে, আপনারা ব্যবস্থা নেন। দেন হচ্ছে লিমিটেশন, ওই যে আমি আগে বললাম লিমিটেশনটা কি, আর অ্যাজাম্পশন মানে হচ্ছে যে অনেক জিনিস আছে তোমাকে অ্যাজিউম করে নিতে হবে, যে আজকে কারেন্ট ছিল না 2 ঘন্টা, তাহলে কি প্রতিদিন কারেন্ট থাকবে না? বা ধরো আজকে বৃষ্টি পড়ছে, তার মানে কি প্রতিদিন বৃষ্টি পড়ছে? ব্যাপারটা তা না, তোমাকে এজিউম করে নিতে হবে হ্যাঁ যে এখানে এই সময়টা গড়ে 2 দিন, সপ্তাহে 2 দিন বৃষ্টি হয়, বা গড়ে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকে না, যার ফলে কাজের হ্যাম্পার হচ্ছে। এটাকে তোমাকে কিছু জিনিস এজিউম করে নিতে হবে। আমি কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। তো এখন দেখো তুমি একজন প্রজেক্ট অডিটর, তোমাকে আমি অ্যাসাইন করলাম যে যাও তুমি একটা বিল্ডিং এর কাজ চলতেছে সাধারণ ইউনিভার্সিটিতে, এটা অডিট করে আসো বিল্ডিং এর কি অবস্থা। তুমি আমার কথা শুইনা সুন্দরভাবে গাড়ি একটা দিছি, সুন্দরভাবে যাই আমাদের গেস্ট হাউসে উঠে বসে সুন্দরভাবে তুমি অডিট করা শুরু করছো। দ্যাটস দ্য রং অ্যাপ্রোচ, বিকজ ইউ আর নট এক্সপার্ট ইন অল সাইট। একটা বিল্ডিংয়ে শুধুমাত্র সিভিল কনস্ট্রাকশনের কাজ হয় না, সেখানে ইলেকট্রিক্যাল আছে, সেখানে মেকানিক্যাল ইকুইপমেন্ট আছে, সেখানে ফার্নিচারের কাজ আছে, সেখানে আমার প্লাম্বিংয়ের কাজ আছে। সো ইউ ক্যান নট গো লাইক, ইউ হ্যাভ টু মেক এ টিম, যেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি এ স্মল টিম অফ এক্সপিরিয়েন্স পিপল। তোমাকে এক্সপিরিয়েন্স পিপলের একটা টিম গঠন করতে হবে।
তোমাকে জানতে হবে যে ফার্স্ট অফ অল হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট ইট ইজ, তোমাকে এটাকে ফাইন্ড আউট করতে হবে। যদি এটা আমি ধরে নিলাম যে এটা বিল্ডিং, তো তোমাকে তোমাকে অবশ্যই অ্যাপ্রোচ করতে হবে যে আই এম নট দ্য এক্সপার্ট অফ অল থিংস, দেন আই হ্যাভ নিড সাম এক্সপিরিয়েন্স পিপল, দ্যাটস মে বি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড প্লাম্বিং ইঞ্জিনিয়ার। তুমি এই লোকগুলোকে সাথে নিলে তোমার অডিটটা সুন্দর। আর তুমি যদি একা দাইতে চাও গভর্নমেন্টের পদে দাইতে পারো, তোমার ভূগোল বুঝে ছেড়ে দেবে, তুমি সিভিলটা বুঝতেছো, বাট তোমাকে বস ইলেকট্রিক্যালের কাজ শেষ, তুমি ইলেকট্রিক্যালের কাজ শেষ ধরে নিয়ে চলে আসছো। বাট সেজন্য বলা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা একটা এক্সপিরিয়েন্স টিম গঠন করবো, দেন হচ্ছে ফ্যামিলিয়ারাইজ দ্য টিম উইথ দ্য রিকোয়ারমেন্টস। তোমার এই টিম মেম্বারকে তোমাকে ব্রিফ করতে হবে 2 দিন যে হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট ইট ইজ অ্যান্ড হোয়াট ইজ আওয়ার অবজেক্টিভ, আমরা ওখানে কি কি করতে যাচ্ছি, ওখানে প্রবলেমটা কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের স্যার কি বলছে, আমাদের কি কি ইনফরমেশন আছে, আমাদের কি কি ইনফরমেশন নাই, আমরা কোন কোন অংশটা আমরা ফোকাস করবো। দেন হচ্ছে অডিট দ্য প্রজেক্ট অন সাইট। তুমি এরপরে প্রজেক্ট সাইট তুমি ভিজিট করবা সশরীরে, যে এখানে কি চলতেছে, কেন চলতেছে, কিভাবে চলতেছে। দেন আফটার কমপ্লিশন ডিব্রিফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট। তুমি ওইটা ভিজিট করে এসে তুমি অ্যাকচুয়াল তোমার কি হওয়ার কথা ছিল আর বর্তমানে কি চলতেছে এটা কম্পারিজন করবা, এবং এটা তোমার টপ ম্যানেজমেন্টকে তুমি এটাকে ডিব্রিফ করবা, বা তোমার টিম মেম্বারদেরকে তুমি ডিব্রিফ করবা প্রথমে, যে হ্যাঁ আমরা এটা দেখছিলাম, এটা এই আপনি বলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি বলেন তো কি দেখছেন, এই আপনি প্লাম্বিং ইঞ্জিনিয়ার আপনি বলেন তো কি দেখছেন, আপনি সিভিল, আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার স্যার আমি তো দেখছি এটা এটা। এটা তোমাদের মধ্যে নিজস্ব ডিসকাস করা, গ্রুপ ডিসকাশন যেটাকে বলা হয়। দেন দা প্রডিউস রিটেন রিপোর্ট। তারপর তোমার একটা রিটেন ডকুমেন্ট রেডি করা, ইলেকট্রিক্যাল আপনি আপনারটা তৈরি করেন, মেকানিক্যাল আপনি আপনারটা তৈরি করেন, প্লাম্বার আপনি আপনারটা তৈরি করেন। তো প্লাম্বিং এর কোনো কাজ হয় না, সে কিন্তু স্টেট বলে দেবে যে দেয়ার ইজ নো ওয়ার্ক ইন দ্য প্লাম্বিং সাইড, অনলি দ্য পারচেস অফ দ্য প্লাম্বিং আর ডান, মানে প্লাম্বিং এর জিনিসপত্র লাগবে সেগুলো পারচেস করা হয়েছে, আর কোনো কাজ হয় না, এরকম হতে পারে। অথবা সে কাজ করছে একতলা পর্যন্ত কাজ করছে, সে সেটাই এটা লিখবে। দেন ডিস্ট্রিবিউট দ্য রিপোর্ট টু পিএম অ্যান্ড টিম মেম্বার। তুমি এই টোটাল এই অডিট রিপোর্টটা তুমি প্রজেক্ট ম্যানেজারের কাছে এবং টিম মেম্বার সবার কাছে তোমাকে এই অডিট রিপোর্টটা সাবমিট করতে হবে বা দিতে হবে। অ্যান্ড ফলো আপ টু সি দ্য প্রোগ্রেস অফ দ্য রিকমেন্ডেশন। এবং তুমি কিছু রিকমেন্ডেশন করে আসবে যে এইভাবে যদি কাজ চলে এই কাজ 5 বছরে শেষ হবে না। সো কোথায় কোথায় কাজ করতে হবে, এখানে এখানে লোক এঙ্গেজ করতে হবে, এই জায়গাগুলো ম্যাটেরিয়াল পারচেস করতে হবে এবং এই জায়গাগুলো ফোকাস করতে হবে। এটাকে বলা হচ্ছে রিকমেন্ডেশন। এবং তুমি খেয়াল রাখতে হবে তোমার রিকমেন্ডেশনটা ফলো আপ করতেছে কিনা, যদি তুমি দায়িত্বে থাকো। আর যদি দায়িত্ব তোমার বাদ দিয়ে দেয় অডিটের পর তুমি শেষ, তো তোমার দায়িত্ব শেষ। আমি কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে। দেন একটা প্রজেক্টের একটা অডিটের লাইফ সাইকেল আছে আর কি। এটা প্রজেক্টের অডিট কিন্তু বছরের পর বছর চলতে পারে না, এটা ঠিক না। এই জন্য দেখবে যে 7 কর্মদিবসের মধ্যে আপনি আমাদের অডিট রিপোর্ট সাবমিট করেন এরকম বলে, কিন্তু 3 কার্যদিবস, কেউ বলে 10 কার্যদিবস। দেখা যায় যে অনেক 10 কার্যদিবসের অডিট রিপোর্ট 10 বছরে শেষ হয় না। তো কিন্তু প্রজেক্টের অডিটের ক্ষেত্রে একটা লাইফ সাইকেল আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটাকে বলি প্রজেক্ট অডিট ইনিশিয়েশন। তার প্রথমে হচ্ছে ইনিশিয়েশন, মানে হচ্ছে যে প্রজেক্টে অডিট করবে এই ব্যাপারে তোমার প্রথম সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে ওকে উই আর গোয়িং টু অডিট দ্য প্রজেক্ট। দেন প্রজেক্ট বেসলাইন ডেফিনেশন, আমি প্রজেক্টের কোন কোন স্টেজে আমি অডিট করব, কতটুকু অডিট করব, এটাকে বেসলাইন বলা হয়। যে আমি কি সমস্ত জিনিসটাকে অডিট করব নাকি আমি একটা নির্দিষ্ট অংশকে অডিট করব। দেন হচ্ছে এস্টাবলিশিং অ্যান অডিট ডাটাবেস। তোমার এই প্রজেক্টের যতগুলো ইনফরমেশন আছে সেই ইনফরমেশন তোমার গ্যাদার করতে হবে, নাহলে তুমি কিভাবে প্রজেক্ট অডিট করবা। কি দেওয়ার কথা ছিল, রড কত গ্রেডের রড দেওয়ার কথা ছিল, সিমেন্ট কোন গ্রেড, CM1 টাইপ না CM2 টাইপ, তোমার এটা জানতে হবে, সুতরাং তোমার ডাটাবেস রেডি করতে হবে। দেন হচ্ছে প্রিলিমিনারি অ্যানালাইসিস অফ দ্য প্রজেক্ট, এই টোটাল প্রজেক্টটাকে প্রিলিমিনারি অ্যানালাইসিস করতে হবে। এটা তুমি বাসা বসে করতে পারো, প্রজেক্ট সাইট ভিজিট করে করতে পারো, অথবা তুমি মানে কি বলা হয় ভিজুয়াল ইন্সপেকশন করতে পারো, অথবা তুমি কি বলা হয় যে প্রজেক্টের যে দায়িত্ব আছে তার সাথে তুমি বাই ওয়ার ফোনে করতে পারো, এটা অ্যাজ ইউর উইশ। অ্যান্ড অডিট রিপোর্ট প্রিপারেশন, তার অডিট রিপোর্ট প্রিপারেশন করতে হবে। দেন অডিট টার্মিনেশন, বলতে হবে যে ওকে উই হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট অডিট, এটাকে তোমাকে ডিক্লেয়ার করে আসতে হবে। এটা একটা ওই কন্টিনিউশন একটা প্রজেক্ট, একটা টানা একটা প্রজেক্ট চলতে পারে না। আমরা বলতেছি যে প্রজেক্ট অডিট শেষ, এখন প্রজেক্ট টার্মিনেট করবো। প্রজেক্ট টার্মিনেট মানে কি, বাংলাদেশে দেখবা যে ব্রিজের কাজ শেষ হয়েছে, ব্রিজের অ্যাপ্রোচ সড়ক করে নাই,
অ্যাপ্রোচ কারেকশন না করে ব্রিজ শেষ করে চলে গেছে, এটাকে প্রজেক্ট টার্মিনেট বলে না। একটা বিল্ডিং তৈরি করছে, বিল্ডিং এর পাশে ভাঙা চূড়া খোয়া এই সেই এরকম রেখে চলে গেছে, এটা একটা প্রজেক্ট টার্মিনেট হতে পারে না। বা একটা প্রজেক্টের অর্ধেক পথে কাজ ছেড়ে পালাই গেছে, এটা একটা প্রজেক্ট টার্মিনেট হতে পারে না। একটা প্রজেক্টের টার্মিনেটেড স্ট্যান্ডার্ডাইজেশন আছে। তো এই প্রজেক্ট সেট টু বি টার্মিনেট, একটা প্রজেক্ট অনেক কারণে টার্মিনেট হতে পারে, মানে বন্ধ হয়ে যেতে পারে বা এটা ক্লোজ হতে পারে। কখন প্রজেক্ট টার্মিনেট হতে পারে সেটা হচ্ছে when work on the project has been ceased to or slowed down to the point that the further progress is not possible। দেখা গেলো যে একটা প্রজেক্ট হতে পারে যে আমি কাজটা বন্ধ করে দিতে পারি বা কাজটা স্লো করে দিতে পারি, যে এই কাজটা আর সামনে নেওয়া সম্ভব না, আমার ফান্ড নাই, আমার টাইম নাই, আমার বরাদ্দ বাতিল হয়ে গেছে, অথবা এই কাজ দিয়ে কোনো ফিউচার নেই। অথবা when the project has indefinitely been delayed, একটা প্রজেক্ট বছরের পর হাজার বছর ধরে চলতেছে, একদম বছরের পর বছর, সে কারণে আমার প্রজেক্ট বন্ধ করে দেওয়া লাগতে পারে, না এরকম একটা প্রজেক্ট এভাবে চলতে পারে না। দেন হচ্ছে when the resource of the project have been placed to other work or project, দেখা গেলো একটা প্রজেক্টের কাজের যত যন্ত্রপাতি ছিল, ম্যান পাওয়ার ছিল, তুমি সব নিয়ে অন্য জায়গায় চলে গেছো, সুতরাং সেই প্রজেক্টটা অবশ্যই তোমার বন্ধ করে দিতে হবে বা প্রজেক্টটা আমার স্লো করে দিতে হবে। when the project team member are declared personal non grade, দেখা গেলো যে প্রজেক্টে তুমি টিম মেম্বার নিয়ে কাজ করছো, তাদের মধ্যে 2-3 জন যে কে রিসোর্স পার্সোনাল, তারা বলছে যে আমি আসলে এই প্রজেক্টে কাজ করতে চাচ্ছি না, তখন দেখা গেল তো প্রজেক্ট বন্ধ করে দিতে। যেমন আমি বললাম যে আচ্ছা চলো আমরা করোনার টিকা আবিষ্কার করি, আমরা প্রথম 5 জন শুরু করছিলাম, তার মধ্যে মূল আমরা বলি মুখ্য বৈজ্ঞানিক ছিল 2 জন, হঠাৎ করে তারা বলছে যে না আমি আসলে টিকা নিয়ে কাজ করতে চাচ্ছি না। সো তোমার এই প্রজেক্টটা রান করা সম্ভব না, তোমার প্রজেক্টটা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? তো একটা প্রজেক্ট অনেকটা উপায়ে তোমার টার্মিনেট করা যায়। সাধারণত 4টা উপায় আছে: বাই এক্সটেনশন, বাই এডিশন, বাই ইন্টিগ্রেশন, বাই স্টারভেশন। 4টা ওয়ে আমাদের প্রজেক্ট টার্মিনেশন করা যায়। তো আমরা এটা একটু দেখবো, শুধুমাত্র বাই এডিশনটা দেখবো, আর অন্য 3টা আসলে দেখি তোমাদের পরে বলা যায় কিনা। তো স্টেপ অফ টার্মিনেশন, যখন তুমি কোনো জিনিস প্রজেক্টটাকে টার্মিনেট করবো তখন কতগুলো স্টেপ আছে। প্রথম হচ্ছে সিস্ট অ্যাক্টিভিটিস। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু স্টপ দ্য অল কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, তোমার সমস্ত কাজ বন্ধ করে দিতে হবে, যে কোনো ধরনের কাজ। তুমি ওকে উই উইল ফিনিশ দ্য প্রজেক্ট, ওকে উই উইল স্টপ দ্য প্রজেক্ট। দেন অ্যারেঞ্জ অর্ডারলি রিলিজ অফ হিউম্যান রিসোর্স, তোমাকে প্রথমেই তুমি কাজ বন্ধ করে দিয়ে যদি তোমার একদম জেনারেল ম্যানেজার প্রজেক্ট ম্যানেজারকে তুমি যদি প্রথমেই স্যাক করে দাও বা যদি চালাই দিয়ে চলে যান আপনি, আপনার স্যালারি বেশি, তাহলে কিন্তু প্রজেক্ট হইল না। তোমাকে স্টেপ বাই স্টেপ তোমার ম্যান পাওয়ারগুলোকে রিলিজ করে দিতে হবে, এখান থেকে ছেড়ে দিতে হবে। দেন রিঅ্যাসাইন দ্য টিম মেম্বার্স টু আদার টাস্ক অফ অ্যানাদার প্রজেক্ট অর ফাংশনাল এরিয়া, তুমি এই ম্যান পাওয়ারটাকে তোমার অন্য কোনো প্রজেক্টে নিতে পারো, অথবা তুমি অন্য কোনো কাজে তুমি এদেরকে যোগদান করাইতে পারো। যেমন আমি যদি বলি যে বাংলাদেশ চিনি কল কর্পোরেশনটাকে এখন বন্ধ করে দেওয়া লাগবে, যতগুলো চিনি কল আছে, এখন চিনি কল বন্ধ করে দিলে এখানে যে ম্যান পাওয়ার আছে, তুমি যদি প্রথমেই ওখানের যে জেনারেল ম্যানেজার তাকে স্যাক করে দাও, তাহলে কিন্তু হবে না। প্রথম ওখানের হচ্ছে যে যারা ওয়ার্কার আছে ওয়ার্কারের বাদ দিতে হবে, যে আপনারা চলে যান বা আপনারা অন্য কোথাও কাজ করেন, অথবা আপনারা গভর্নমেন্টের ওখানে একটা প্রজেক্ট আছে আপনি ওখানে চলে যান। এরপরে দিতে হবে তোমার হচ্ছে ওখানে যারা সুপারভাইজ আছে তাদেরকে, এরপরে দিতে হবে ম্যানেজার লেভেলে, এরপর দিতে হবে যে যারা ফিনান্সিয়াল এবং অ্যাকাউন্টেন্ট আছে তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং সর্বশেষে তোমাকে ছাড়বা হচ্ছে তুমি তোমার যে জেনারেল ম্যানেজার এবং যেখানে যারা সিকিউরিটি থাকবে তাদেরকে। তুমি যদি সিকিউরিটি আগেই ছেড়ে দাও তাহলে দেখবে যে সব চুরি করে নিয়ে চলে গেছে। সো এইটাকে বলা হচ্ছে তোমার রিঅ্যাসাইন দ্য টিম মেম্বারের ব্যাপারটা বলা হচ্ছে। তারপর ডিসবার্স দ্য প্রপার্টি মেশিন ইকুইপমেন্ট মেশিনারিজ টু দ্য পার্টিস অ্যাকর্ডিং দ্য কন্ট্রাক্ট, তুমি যদি কোনো কিছু মেশিনারি হায়ার করে নিয়ে আসো, কোনো যদি ম্যান পাওয়ার হায়ার করে নিয়ে আসো, তাদেরকে আস্তে আস্তে করে তুমি এদেরকে পাঠাই দেওয়া, যে আমার এই মেশিনটা আনছিলাম ফেরত দিয়ে দিলাম, ম্যান পাওয়ারটাকে ফেরত দিয়ে দিলাম, অ্যান্ড ফাইনাল রিপোর্ট অফ দ্য প্রজেক্ট, তোমাকে রিপোর্টের ফাইনাল প্রজেক্টটাকে তুমি রেডি করতে হবে। সেটা কাজ অর্ধেক হোক বা মোটেও না হোক, অথবা কাজটা শেষ হয়ে গেলেও। তো এখানে একটা স্টেপের কথা শুধু আমি বলছি, বাই এডিশন। বাই এডিশন মানে হচ্ছে যে যে কোনো একটা প্রজেক্টকে তুমি একটা বড় প্যারেন্ট কোম্পানির সাথে ইনভলভ করে নেওয়া। যেমন তুমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুলছো, সেটা হচ্ছে প্যারাসিটামল তৈরি করে বা একটা ঔষধ তৈরি করে। এখন তুমি বলতেছো যে এই ঔষধটা এইটা একটা প্রজেক্ট আকারে ছিল, আমি বললাম যে না, এটা আমার মূল ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি আছে তার সাথে আমি এটা জয়েন্ট মানে যুক্ত করে কাজটা চালাইতেছি, আমার জন্য এটা পার্শিয়ালি চালানোর জন্য খুব ঝামেলা। যেমন ধরো সোনি কোম্পানি টিভি তৈরি করতেছে, ফ্রিজ তৈরি করতেছে। এখন বললো যে আমি আরেকটা প্রজেক্ট ছিল আমার মোটরসাইকেল তৈরি করার প্রজেক্ট, আমি দেখলাম যে এটা আলাদাভাবে চালাইতাম, আমি বললাম যে না, এটাকে আমি একসাথে চালাবো, এই প্রজেক্টটাকে আমি একসাথে চালাবো। আমার জন্য তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ওখানে আলাদা, তাহলে আমার অ্যাটলিস্ট ওই অ্যাকাউন্টসটা আমি এখানে নিয়ে আসলে আমার ওই অ্যাকাউন্টস লোকগুলোকে আমি সারাই দিতে পারলাম, তাহলে আমার খরচটা কমে আসলো। এরকম করে দেখো বড় বড় কোম্পানি কিন্তু অনেক প্রজেক্টটাকে মার্জ করে ফেলে, এটাকে হলো বাই এডিশন। এটা হচ্ছে টু অ্যাডপ্ট এ মেজর পার্ট অফ দ্য প্যারেন্ট অর্গানাইজেশন, মানে একটা বড় অংশ মূল কোম্পানির সাথে যুক্ত করে নিয়ে আসে।
অল পিপল অর রিসোর্স ইকুইপমেন্ট শুড আন্ডার দ্য ডিভিশন। দেখা গেল ওখানে যত ম্যান পাওয়ার ছিল, যত ইকুইপমেন্ট ছিল, সব আমার মূল প্রজেক্টের সাথে আমি নিয়ে আসছি। অ্যান্ড দ্য চেঞ্জ অফ দ্য প্রজেক্ট ডিভিশন অফ পিপল ডিমিজ দ্য ফ্রিডম। অথবা আমি ওই লোকগুলোকে বললাম যে আচ্ছা আপনারা কাজ করেন, আপনারা কি আমার এই প্রজেক্টের সাথে আসবেন নাকি আপনারা এখান থেকে চাকরি চাকরি ছেড়ে চলে যাবেন, আমি এরকম একটা ফ্রিডম দিয়ে দিলাম। যেমন রূপালী ব্যাংক আগে ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যখন এটা বিক্রি করে দিল তখন কিন্তু ওইখানে লোকগুলোকে বলছিল যে আপনারা কি সরকারি এই বেসরকারি চাকরিতে যাবেন নাকি আপনারা চাকরি ছেড়ে দেবেন। অনেকে কিন্তু বলছে যে না আমি আর সরকারি যেহেতু নাই তাহলে আমি আর এই চাকরি করবো না, বেসরকারিতেও যাবো না। এটা কিন্তু ফ্রিডম দিয়ে দিচ্ছে। আবার অনেকে বলছে যে না আমি বেসরকারিতে জব করবো, তাহলে সে থেকে গেছে। এটাকে বলা হচ্ছে বাই এডিশন। কথা বোঝা গেছে নি? এই কথা বোঝা গেছে? জি স্যার। ওকে। তুমি কখন একটা প্রজেক্টকে আগে আগে বন্ধ করে দেবা, সেটা হচ্ছে যে লো পপুলারিটি অফ দ্য অ্যাচিভমেন্ট, টেকনিক্যাল অবজেক্টিভস আর কমার্শিয়াল রেজাল্টস। তুমি বলছিলে যে তুমি আমার বলছো স্যার আমরা যদি এখানে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করি 20 তলা, তাহলে স্যার আমরা এটা সেল দিয়ে কিন্তু আমরা স্যার ভালো টাকা ইনকাম করতে পারবো। ওকে, আমরা শুরু করে দিলাম 20 তলা। মা এখন দেখা যাচ্ছে যে অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে না, কারণ 20 তলা কেউ থাকতে চায় না, কারণ ভূমিকম্প। তো আমার প্রজেক্ট বন্ধ করে দিতে হবে, দ্যাট দ্যাট ফর শিওর। এটা হচ্ছে যে লো প্রবাবিলিটি, কোনো লাভ নাই, মানে লাভ যেটা হচ্ছে সেটা হতে পারে আজ থেকে 10 বছর পরে দেখা গেল যে আমার এটা লাভজনক, আমি বললাম যে দরকার নাই, এটা বন্ধ করে দিই। অথবা আনসলভেবল টেকনিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রবলেম, তোমাকে একটা দায়িত্ব দিছি যে ওকে ইউ হ্যাভ টু মেক এ, কি বলা আছে, ইউ হ্যাভ টু মেক এ ফাইবার দ্যাট ইজ দ্য অল্টারনেটিভ অফ দ্য প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগের একটা অল্টারনেটিভ ফাইবার তৈরি করবা যেগুলো ডিসপোজাল, যেগুলো মাটির সাথে মিশে যায়, এরকম একটা তোমার প্রজেক্ট দিলাম। তুমি মোটামুটি 5 বছর তোমার হয়ে গেছে, তুমি কিন্তু কোনো ধরনের ফাইবার খুঁজে পাও না যে ফাইবারটা প্লাস্টিকের অল্টারনেটিভ হতে পারে। সুতরাং এটা একটা টেকনিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রবলেম, সুতরাং তোমাকে এই প্রজেক্ট বন্ধ করে দেয় শ্রেয়। ঠিক আছে। প্রায়োরিটি ইন ইউটিলাইজেশন অফ রিসোর্স ফর আদার প্রজেক্ট, দেখা গেল যে কোনো কারণে অন্য একটা প্রজেক্ট বলছে যে এই প্রজেক্টে যদি তাড়াতাড়ি কাজ শেষ করেন তাহলে আপনার বরাদ্দ বাতিল হয়ে যাবে। তো তুমি তোমার সমস্ত লোকজন নিয়ে সব চলে গেছো অন্য জায়গায়। সো তাহলে তোমার এই প্রজেক্টটাকে আপাতত কিছুদিন বন্ধ রাখছো যে না এটা আমি পরে করলেও চলবে। আর একটা কিছু আছে যে ইকোনমিক রিজন, সেটা ফার্স্ট অফ অল হচ্ছে লো প্রফিলিটি অর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে যে তুমি যে টাকা বরাদ্দ করতেছো তার বিপরীতে সেটা রিটার্ন আসতেছে না, তাহলে এটা বন্ধ করে দেওয়াই ভালো। যেমন চিনি কল কর্পোরেশন, গভর্নমেন্ট যত ইনভেস্ট করে তার থেকে আসলে প্রফিট হয় না, লস প্রজেক্ট, বন্ধ করে দাও। টু কস্টলি টু ডেভেলপ এ প্রোডাক্ট অর সার্ভিস, দেখা গেলো একটা প্রোডাক্ট বা সার্ভিস তুমি উৎপাদন করতে গেছো কিন্তু এটা এত মানে পার ইউনিট কস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। ধরো তোমার আমি বললাম যে একটা কাজ করো, তুমি ইয়া তৈরি করো, ওই যে উম, একটা কি বলে এটাকে, ধরো একটা ল্যাপটপ উৎপাদন করো, দেখা গেলো তুমি ল্যাপটপ উৎপাদন করছো ঠিকই আছে, এখন দেখা গেছে যে ল্যাপটপ তোমার খরচ হয়েছে 1 লাখ টাকা, ঠিক একই কনফিগারেশনের ল্যাপটপ ফিলিপস কোম্পানি বা তোমার এইচপি কোম্পানি এটা তৈরি করছে 70,000 টাকায়। তো তো তোমার এই ল্যাপটপ চলবে নাকি? এই ল্যাপটপ চলবে না। সুতরাং এইটাকে বন্ধ করে দেওয়াই ভালো। দেন হচ্ছে মার্কেট কন্ডিশন, লো মার্কেট কন্ডিশন, দেখা গেল যে তুমি বাংলাদেশে এখন মাস্ক চলতেছে, প্রচুর মাস্ক সবাই কিনতেছে, তুমি করছো কি ধুম ধারাক্কা মাস্কের একটা ফ্যাক্টরি দিয়ে দিছো। এখন দেখা গেল যে মার্কেটে এমন অবস্থা হয়েছে এখন কেউ মাস্কই পরে না, তো তোমার কি হয়েছে, মাস্কের কোম্পানি বন্ধ করে দিতে হবে, কারণ এটা আর চলতেছে না। দেন হচ্ছে চেঞ্জ ইন কম্পিটিশন ফ্যাক্টর আর মার্কেট নিডস, দেখা গেল যে তুমি একটা জিনিস তৈরি করতেছিলে কিন্তু মার্কেটে এর থেকে এমন আপডেট কম জিনিস চলে আসছে যে তোমার এটা আর কেউ কিনতেছে না, এটা কম্পিটিশন করে তুমি পারতেছো না, তুমি তৈরি করতেছো কিন্তু তোমার কস্টিংটা বেশি পড়ে যাচ্ছে, সুতরাং বন্ধ করে দাও। আদার্স রিজন, সেটা হচ্ছে টু লং টাইম টু অ্যাচিভ কমার্শিয়াল রেজাল্ট, অনেক সময় দেখা যায় যে একটা এটা প্রফিটেবল জায়গায় আসতে অনেক সময় লাগতে পারে, সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু টার্মিনেট দ্য প্রজেক্ট। নেগোশিয়েবল এফেক্ট অন আদার প্রজেক্ট, দেখা গেল যে অন্য একটা প্রজেক্টের সাথে তুমি এটা চিন্তা করছিলে যে তুমি একটা বাইসাইকেল তৈরি করবা, তো বাইসাইকেল তুমি তৈরি করতেছো, বাইসাইকেলের অন্য সব কিছু তুমি তৈরি করছো, আর অন্য কোম্পানি বলছিল ভাই টায়ারটা তুমি একটু দিও আমাকে। এখন সেই কোম্পানি বলছে না ভাই আমি তোমাকে টায়ার দিতে পারবো না, আমার আমার নিজেরই টায়ার উৎপাদন করে আমি সময় পাই না। তুমি সাইকেল তৈরি করছো, তোমার টায়ার নাই, কি করবো তুমি? টায়ার তোমার আর কেউ দিতেছ না, এবং টায়ার দিতে চাইলে তোমার দাম বেশি বলতেছে, সো তোমার ওই সাইকেল কোম্পানি বন্ধ করে দেওয়ার ছাড়া কোনো উপায় নেই। দেন হচ্ছে প্যাটেন্ট প্রবলেম, তুমি একটা জিনিস তৈরি করছিলা, হঠাৎ করে এসে বলতেছে যে এই আপনার এটা তো প্যাটেন্ট প্রবলেম, আমার তো এরকম একটা মার্কেটে আছে, আপনি যেটা তৈরি করছেন এটা অলরেডি আমি মার্কেটে নিয়ে আসছি, আপনার নামে মামলা ঢুকে দেবো। তো তোমার ওই ওই নিশ্চয়ই ওই জিনিসটা তোমাকে উৎপাদন বন্ধ করে দিতে হবে। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে।
ওকে, কিছু কোন কোন কারণে প্রজেক্ট ফেল হয় এটা প্রথমে একবার বলছি, আর এখন এখানে বলতে চাই না। আমরা একদম আমাদের লাস্ট স্লাইড, এরপর একটা স্লাইড আছে, এখানেও কথা কেন আছে যে কেন একটা প্রজেক্ট টার্মিনেট আর্লি করতে হবে, এখানেও ওটা লেখা আছে, ওটা একবার বলছি আর এখানে বলবো না। আমরা লাস্টে চলে যাব হচ্ছে প্রজেক্ট ফাইনাল রিপোর্ট। তুমি যখন একটা প্রজেক্ট শেষ করবে তখন তোমাকে একটা রিপোর্ট রেডি করতে হবে। সাধারণত আমরা কিন্তু এরকম দেই প্রজেক্ট রিপোর্ট করার জন্য। প্রথম হচ্ছে যে তোমার একটা প্রজেক্ট রিপোর্টের মধ্যে তোমার কি কি এলিমেন্ট থাকতে হবে। প্রথম হচ্ছে যে প্রথম তো ইন্ট্রোডাকশন লিখবো, ওটা বাদ, ওটা আমি নাই বা বলি। প্রথম থাকবে হচ্ছে প্রজেক্ট পারফরমেন্স। তোমার প্রজেক্টের আসলে পারফরমেন্সটা কেমন ছিল, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাগাইন্স্ট সেট টার্গেট। তোমাকে আমি যে টার্গেটটা দিয়েছিলাম সেই টার্গেটের সাথে তুমি কি অ্যাচিভ করছো, যে টার্গেটটা দিয়েছিলাম সেই টার্গেটটার সাথে তোমার অ্যাচিভমেন্টটা কি। দেন ডেভিয়েশন ফ্রম অ্যাকচুয়াল প্ল্যান, তুমি যে প্ল্যানটা করছিলে সেই প্ল্যান থেকে কতটুকু ডেভিয়েশন তোমাকে অবশ্যই এটা উল্লেখ করতে হবে। তোমার যদি নেগেটিভ হয় তাও তোমাকে উপস্থাপন করতে হবে। দেন সেট অফ রিকমেন্ডেশন ফর ফিউচার, এবং তোমাকে ভবিষ্যৎ রিকমেন্ডেশন করে দিতে হবে যে আমি এই কারণে আমার ডেভিয়েশন হয়েছিল, বা আমি এই কারণে এটাকে ভালোভাবে কাজটা করতে পারছি, সেটাকে তোমাকে রিকমেন্ডেশন দিতে হবে। যদি এটা নেগেটিভ হয় তাও দিতে হবে, যদি পজিটিভ হয় তাও তোমাকে উল্লেখ করতে হবে। দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পারফরমেন্স, তোমার যে ম্যান পাওয়ার ছিল সেই ম্যান পাওয়ারের অ্যাডমিনিস্ট্রেটিভ প্র্যাকটিসে তুমি কিভাবে করছিলা। যেমন আমরা সাধারণত কি করি যে বানরের সামনে কলা ঝুলিয়ে কাজ করাই নেই। তো এরকম বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ আছে। হ্যাঁ, সেই তুমি কোন ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছিলা। যেমন অনেক প্রজেক্ট ম্যানেজার আছে যে সারাদিন সে প্রজেক্টের ওয়ার্কারের সাথে কাজ করে, আবার অনেক প্রজেক্ট ম্যানেজার আছে সে ঘর থেকে বের হয় না, সে বছরে একবার সাইডে যায়। সো এটা তোমার কোন অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি ফলো করছিল তোমাকে এটা উল্লেখ করতে হবে। দেন রিকমেন্ডেশন ফর দ্য ইমপ্রুভমেন্টস, তোমার এই ম্যান পাওয়ার, যেমন অনেক সময় দেখা যায় যে বরিশাল, নোয়াখালী বা তোমার ওই যে চাঁদপুর বা চিটাগাং এইসব লোকগুলোকে পারস্পরিকভাবে কাজে নিলে তারা মারামারি করে, প্রতিদিনই একবার মারামারি করে। বা দেখবা যে প্যারানা রাফেল কোম্পানি হবিগঞ্জে ওরা কিন্তু লোকাল লোকগুলো কাজে নিতে চায় না, কারণ লোকাল লোকগুলো ভিতর ঢুকে মারামারি করে। তো তোমাকে অবশ্যই কিন্তু প্রজেক্টের উল্লেখ করতে হবে যে লোকাল লোক কাজে নিলে কিন্তু ঝামেলা করে, সুতরাং আমি লোকাল লোক কাজে নিয়ে নেই, আমি দূর দূরান্ত থেকে লোক আনছি। অথবা আমি বেশি শিক্ষিত লোক নিয়ে নেই, আমি টেকনিশিয়ান বেশি নিছি, অথবা আমি ইঞ্জিনিয়ার বেশি নিছি, অথবা আমি এক্সপিরিয়েন্স পার্সন বেশি নিছি। এরকমভাবে অ্যাডমিনিস্ট্রেশনের পারফরমেন্স তোমাকে ওখানে উল্লেখ করতে হবে। দেন হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার। একটা অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকে, মেট্রিক্স অর্গানাইজেশন থাকে, ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট থাকে, কোন জায়গা থাকে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন থাকে। তাহলে তুমি কোন ধরনের অর্গানাইজেশনের ফলো করছিলা সেইটা তোমাকে উল্লেখ করতে হবে, এবং তোমাকে রিকমেন্ডেশন করতে হবে যে যদি এইভাবে চলে তাহলে আসলে এটা পারফরমেন্স ভালো হয় না। দেন হচ্ছে প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন টিম, তুমি বিভিন্ন ধরনের টিম তৈরি করছিলা, ডিজাইন টিম, প্রোডাকশন টিম, সুপারভিশন টিম, তারপর রিপোর্টিং টিম, এরকম। তাহলে এই টিমগুলো কিরকম ছিল, এবং এই টিমগুলো আসলে কেমন রিকমেন্ডেশন করতে হবে, টিমগুলো কেমন গঠন করার কথা ছিল। অ্যান্ড লাস্ট আছে টেকনিক্স অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট, তুমি কোন স্ট্র্যাটেজি বা কোন পলিসিটা ফলো করছো যার ফলে তোমার প্রজেক্টটা খুব সুন্দরভাবে রান করছে, এবং তুমি কোন ফোরকাস্টিং মেথড ফলো করছো যার ফলে তোমার প্রজেক্টটা সুন্দর হয়েছে। অ্যান্ড দ্য ওয়ে যে তুমি এই কোন ওয়ের মাধ্যমে আরো বেশি এটা ইমপ্রুভ করতে পারো, সেটা তোমার এই প্রজেক্ট ফাইনাল রিপোর্টে তোমার চলে আসবে। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তো এখন বিল্ডিং ম্যানেজমেন্ট বা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদেরকে অনেক ধরনের প্রজেক্টের ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করা হয়। অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে আপনাদের 1 বছর কাজ করার পরে আপনাদের ইনক্রিমেন্ট দেওয়া হবে, ইটস ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি। অনেক সময় বলা হয় যে না, আপনাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে, যদি বিল্ডিংটা 1 বছরের জায়গায় বিল্ডিংয়ে 10 মাসে কাজ শেষ করতে পারেন তাহলে আপনাদের 2 মাসে যত স্যালারি আসতো সেই 2 মাসের স্যালারি সব আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনাদের প্রত্যেকে 2 মাসের বোনাস দেওয়া হবে। এটাকে বলা হচ্ছে, এটা ইটস ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা ধরো জাহাজ তৈরি করতাম, এটা জাহাজ তৈরি করতে 12 থেকে 14 মাস সময় লাগতো। তো আমরা যদি এটাকে কমায় নিয়ে আসতে পারতাম সময়, 1 মাস বা 2 মাস যদি কমায় নিয়ে আসতে পারতাম তাহলে আমাদেরকে এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ দিত। আবার যদি এটা 1 মাস লেট হইতো তাহলে কোম্পানিকে কিন্তু সাবসিডি দিতে হইতো, এবং এটা একটা হিউজ অ্যামাউন্ট সাবসিডি দিতে হতো। ধরো মাসে 1 মাস যদি ডিলে হইতো প্রায় নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকার উপরে তাকে সাবসিডি দিতে হতো যে জাহাজ তৈরি করতে আসছে তার উপরে। তো বাংলাদেশে আসলে এগুলো তো আর বেসরকারি ভাবে এগুলো তো অতভাবে প্রতিষ্ঠিত না, তাই না? তো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোনো স্যার, কোশ্চেন আছে নাকি? বলো। এক্সামে স্যার কোয়েশ্চেন টাইপ কিরকম আসবে স্যার? টাইপ কিরকম হবে? কোশ্চেন টাইপটা ধরো এই যে প্রজেক্ট ফাইনাল রিপোর্ট আছে না এটা। জি স্যার। আচ্ছা, আমি তাহলে কোশ্চেনটা কিভাবে তোমাদের সেট করব, বলবো যে ডিসকাস দ্য ফাইনাল এলিমেন্টস অফ এ প্রজেক্ট
এরকম আসতে পারে, ফ্ল্যাট কোশ্চেন আর কি, যে একটা প্রজেক্টের ফাইনাল এলিমেন্টস গুলো কি কি কন্টেন্ট থাকবে এটা ফাইনাল রিপোর্টিং এ। তো তুমি তো এইগুলো তোমার হেডিং দিলাম, এখন যদি 5 মার্ক হয় এর সাথে তো তোমার 2-4 লাইন লিখতে হবে যেগুলো আমি তোমারে বললাম, তাই না? জি স্যার। স্যার এই হচ্ছে আমাদের এক মোটামুটি। একটা প্রশ্নে তো স্যার 12.5 করে মার্কস থাকবে। আমারটা ধরো সর্বোচ্চ 6 বা ম্যাথ হইলে 8 আর কি, আর এমনি 5 মার্কের কোশ্চেন থাকবে আর কি, ম্যাক্সিমাম 5-6 এরকম করে আর কি। চারটা বা তিনটা এরকম হুম প্রশ্ন, তিনটা বা হুম চারটা প্রশ্ন। হুম হুম না, একটা কোশ্চেনের মধ্যে এ বি সি এরকম থাকবে, ধরো 5 5 আড়াই, বা ধরো 4 4 4.5 এরকম আর কি। প্যাটার্নটা 5 আড়াই হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ 5 হচ্ছে ফ্ল্যাট কোশ্চেন, আড়াই হচ্ছে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন। স্যার তো 5 মার্কস হইলে স্যার যদি আমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সার জানি না ধরুন, তাহলে তো স্যার 5ই চলে যাবে। বাট ছোট প্রশ্ন হইলে স্যার আমাদের ভালো হতো। কোশ্চেনটা 5, ওই কোশ্চেনে 5 মার্ক হলে তুমি ধরো জানো না, কি বলছো তোমাকে যে তুমি জানবা না কোশ্চেন হয়ে? রেকর্ড করতেছো নাকি আলিমা? রেকর্ড পারমিশন, আলিমাকে রেকর্ড করতেছো নাকি? জি স্যার, রেকর্ড করতে। আর রেকর্ড বন্ধ করো, আমি কথা বলি। বন্ধ করছো?